नर्मदे हार आज 20 तारीख 20 तारीखे কুলিগ্রাম ছাড়িয়ে ঘংসা ঘংসা গ্রামে ঢুকেছিলাম কালকে সন্ধ্যাবেলা। তো এই মায়ের ঘরে এখানে ছিলাম নর্মদে হার। তো এই ছোট্ট তার কুটি ঘর এখানে তার সেবা যত্নে রাত্রি সুন্দর কাটিয়েছি। এসব জীবজন্তু এইখানে আমার আসন ছিল। তার সবার থেকে বিদায় নিয়ে এগিয়ে যাচ্ছি রাস্তা। তো রাত্রিতে এখানেই ছিলাম। তো কালকে মায়ের দয়ায় একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। এই সামান্য দূরত্ব, এই 20 ফুট দূর দিয়ে এখান থেকে এই রাস্তা দিয়ে হেঁটে গেল একটি বাঘ। প্রথমে তো খুব ভয় পেয়ে গেছিলাম যে সামান্য দূরত্ব দিয়ে, মানে এখানে বিজলি বাতি ছিল, তো সেই বিজলি বাতির আলোতে একদম পরিষ্কার দেখলাম বাঘটি ধীরে ধীরে এখান দিয়ে চলে গেল। তো প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তারপরে সেই ভয় পেরিয়ে এগিয়ে গেলাম। এই রাস্তা না? আচ্ছা, ঠিক। তো এগিয়ে গেলাম। না, সেই ভয় পেয়ে আমি ওদের ডাকলাম, দরজা ঠকঠক করে দরজা খুলে দিল। খুলে দেওয়ার পরে ওরা উঠে করলো। তখন টর্চ জ্বালিয়েছি। ততক্ষণে ও চলে গেছে অনেকটা দূর। তারপরে ভয় লাগছে বলে ওরা প্রথমে ডাকলো ভিতরে, ঘরের ভিতরে শোয়ার জন্য। তো আমি বললাম যে না মা, একবার আসন লাগিয়েছি যখন, মায়ের উপর নির্ভর করেই দেখব, এখানেই থাকবো। তো সেই অনুযায়ী বারান্দাতেই থেকে গেলাম সারা রাত। আর ওরা যাতে আমার কোনো খারাপ অনুভূতি না হয় বা বেশি ভয় না পেয়ে যায়, সেজন্য ওরাও কি করলো, ঘরের দরজা খুলেই রাখলো। আমি দেখে অবাক হয়ে গেলাম এতখানি। তো জীবন্ত বাঘ, হ্যাঁ, মানে ধার দিয়ে চলে যাচ্ছে, বেশি দূর না, 20-30 ফুট। তো এই দৃশ্য এই প্রথম দেখলাম, মানে আমি কোনোদিন কল্পনা করিনি। তো একটা অদ্ভুত অনুভূতি হলো। যাই হোক, এই ছোট্ট মাটির অনেকগুলো বাচ্চা, 5-6টা বাচ্চা নিয়ে স্বামীর সঙ্গে থাকে। তো সামান্য কিছু অর্থ দিলাম, কিন্তু সেটুকু নিতে সে আপত্তি জানিয়েছিল। বললাম দেখো মা, আমারও একটি মেয়ে আছে, আমারও তো কিছু দিতে ইচ্ছা করে। তখন সে নিল। তো এইরকম, মানে এইরকম এত দরিদ্র পরিবারে এইভাবে এত তারা সাহায্য করে, সেবা যত্ন করে সাধুদের। সকালবেলা গরম জল দিল স্নান করার জন্য, তারপরে বাথরুম যাওয়ার জন্য। তো মনে রাখবো এই জায়গাটির কথা, তাতে কোনো সন্দেহ নেই। এই অপূর্ব পাহাড় জঙ্গল দিনের বেলা দেখতে তো এর অনুপম সৌন্দর্য, কিন্তু রাত্রের বেলা এই যে কতখানি ভয়ঙ্কর হতে পারে, তো কালকে তার প্রত্যক্ষ অনুভূতি লাভ করলাম। এছাড়াও আরও অনেক জীবজন্তু ঘুরছিল। যখন বাঘটা চলে গেল, বাঘটা যখন পাস করলো, তখন আনুমানিক রাত 10টা হবে, বেশি না। তো 10টা থেকে 12টা অবধি আমি কিন্তু দু চোখের পাতা এক করতে পারিনি। একদম ঠায় টর্চ ধরে তাকিয়েছিলাম। টর্চ জ্বালিনি, অন্ধকারই কম্বল টম্বল মুড়ি দিয়ে তাকিয়েছিলাম। তো ততক্ষণ অবধি চারিদিকে একদম নিস্তব্ধ, নিঝুম, কোনো প্রাণীর ডাকও শুনতে পাইনি। তারপরে 12টার পর থেকে আস্তে আস্তে বিভিন্ন রকম আওয়াজ শুনতে পেলাম, অন্য অন্য জীবজন্তুর। বুঝলাম বাঘ যখন যায়
তখন আশেপাশে সব জন্তু চুপ হয়ে যায়, একটা নিস্তব্ধতা ছেয়ে যায়, এটা অনুভব করলাম। আর 12টার পর থেকে বিভিন্ন শিয়াল, ছোট ছোট বিড়াল জাতীয় প্রাণী এইসব দেখলাম। তারা সব এই কিছু দূর দিয়ে সব তাকিয়ে তাকিয়ে চলে গেল। যখন টর্চ জ্বালি একটু থমকে দাঁড়ায়, আবার চলে যায়, এইরকম। তো ঝাড়িপথে এখন উঠছি, এখন যাব লক্ষণগিরি বাবার আশ্রমে। এখানটা রাস্তাটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। তো এই রাস্তাটা যাচ্ছে লক্ষণগিরি বাবার রাস্তায়, আর নিচের বাঁ দিকের ওই রাস্তাটা যাচ্ছে সোজা সড়ক পথে। তো আমি এই রাস্তাটা ধরেছি। এই রাস্তাটা প্রাচীন রাস্তা এবং অনেকখানি লম্বা, খপ্পর মাল হয়ে যাবে। তো সেই পথেই চলেছি, দেখি কোথায় নিয়ে যায়। সামনে একটি নদী আছে, সেই নদীতে খেয়া পারাপার শুরু হয় হচ্ছে 8টার সময়। তো 8টা বেজে গেছে অলরেডি, সুতরাং নদী পার হতে সমস্যা হবে না। তো উঁচু পাহাড় অনেক উঁচু, তো 1000 ফুট হবে। তো এই পাহাড় কখনো চড়ছি, কখনো নামছি, বড় বড় বোল্ডারও আছে, হালকা তো মাটি, জমি শক্ত, অসুবিধা নেই। তার মধ্যে আর রাতের অভিজ্ঞতা আমার জীবনের অন্তত অন্যতম ভীতিপ্রদ অভিজ্ঞতা। এত বড় জীবন্ত বাঘ, যদিও রাতের অন্ধকার বলবো না, কারেন্ট ছিল, কারেন্টের আলো একটু ফুটফুট করছে চারিদিকে। তো সেই আলোতেই দেখলাম, চলে গেল শান্ত পদক্ষেপে, খুব কাছ দিয়ে। দূরত্বটা 30-40 ফুট হবে, তার বেশি নয়। ভ্রুক্ষেপ করলেও না, এদিকে আলোর দিকে তাকালো না, সোজা তার রাস্তায় সে চলে গেল। নিচের জমিটা এখান থেকে প্রায় 200 ফুট হবে, আর উপরে আরও 300 ফুট হবে, টোটাল 500 ফুট, হাফ কিলোমিটার উঁচু পাহাড়টা এটা, যেটা যার উপর দিয়ে যাচ্ছে। তবে এইরকমই কোথাও 500 ফুট, কোথাও 1000 ফুট, এরকম সব পাহাড়গুলো আছে। কাল দিনের বেলাতেও একটি পাহাড়ের চূড়াতে অনেক দূর থেকে একটি বন্য প্রাণী দেখেছিলাম, চিনতে পারিনি সেটা কি ছিল। তো মায়ের নাম স্মরণ করতে করতে এগিয়ে যাই। তারই জীবজন্তু, তারই এলাকা, সেই এলাকা আমরাই ঘুষপেটি, হ্যাঁ, অনুপ্রবেশকারী। সুতরাং সে যদি পাশ দিয়েও যায়, কিছু বলার নেই। সাধারণত এইসব প্রাণীরা তীর্থযাত্রীদের কোনো ক্ষতি করেছে এটা দীর্ঘকাল শোনা যায়নি, সেটাই প্রত্যক্ষ অনুভব করলাম। ঘরে বসে এইসব দৃশ্যের কথা শোনা বা দেখা এক জিনিস, আর আমার এই সামান্য ছোট্ট একটা চীনা কোম্পানির মোবাইল, হ্যাঁ, তো এতে তো রাতের দৃশ্য ধরা বা করা, অ্যাডজাস্ট করা ক্যামেরা, সেগুলো খুব কঠিন, সম্ভবই না। আর এইসব বন্য প্রাণী যখন আসে তখন ভয়ে অন্তরাত্মা কাঁপতে থাকে, তখন মনে হয় কিভাবে নিজের প্রাণটা বাঁচাই।
তো একটু দীর্ঘ ভিডিও করছি, কারণ হচ্ছে রাস্তাটা এত ভয়ঙ্কর সুন্দর, এর অনুভূতিটা আপনারা পেতে পারবেন। এই সরু রাস্তা ধরেই যাচ্ছি। পাকদণ্ডী রাস্তা, নিরাপদ, কোনো অসুবিধা নেই। দিনের বেলা তো পুরোপুরি নিরাপদ। আচ্ছা, রাত্রে ওই মা খেতে দিয়েছিলেন মোটা জোয়ারের রুটি। তা জোয়ারের রুটি আর তার সঙ্গে ওই সয়াবিন জাতীয় ডালের তরকা, এখানে কি একটা নাম বলে, অনেকবার শুনেছি নামটা, কিন্তু নামটা আমার মনে থাকে না। তো ঘনসা গ্রাম থেকে বেরিয়ে দুটো পাকদণ্ডি গেছে। একটি ওই নিচে দিয়ে সোজা চলে গেছে সড়ক পথে, ওটা আলাদা একটা সহজ এবং ছোট্ট রাস্তা হয়েছে। আর আমি চলেছি এই পাকদণ্ডি ধরে, ডান দিকের পথ ধরে। এটি গেছে লক্ষণগিরি বাবার আশ্রম হয়ে একটু ঘুর পথে দূর দিয়ে। তো এখন পাহাড়ের উপর থেকে নিচে নামার পালা। তো এখানে উপর থেকে এক অতি অপূর্ব দৃশ্য। এখানে বাঁধের ফলে নর্মদা মায়ের জল এখানে এসছে। তো চারিদিকে পাহাড় কুয়াশায় ভরা। তো এই রাস্তা দিয়ে আমি নেমে যাব ধীরে ধীরে, আর এই নদীটি পার হতে হবে আমাকে। তো জায়গাটার একটি ছবি তুলে রাখা দরকার, তো ছবি তুলে নিই। তো ভয়ঙ্কর সুন্দর এই যাত্রাপথ। আচ্ছা, পা হড়কালে গড়িয়ে পড়ব। ডান দিকে গভীর খাদ নদী, বাঁ দিকে উঁচু পাহাড়, তার ফাঁক দিয়ে একা একা চলেছি মায়ের পথে লক্ষণগিরি বাবার আশ্রমের দিকে। তো রাত্রেবেলা যে ছোট ভাঙা কুটিরটি ছিলাম, ও মা খেতে দিয়েছিলেন বিশাল দুটি বড় বড় জোয়ারের রুটি। এখানে অন্য কোনো ফসল হয় না। জোয়ারের রুটিকে কিন্তু কোনো মতেই সুস্বাদু বলা যায় না। সে শক্ত, মোটা, দানাগুলো শক্ত শক্ত, কিন্তু অত্যন্ত পুষ্টিকর এবং বলদায়ী। আর তার সঙ্গে দিয়েছিল সয়াবিন জাতীয় প্রচুর সবজি। তো যেটুকুনি দিয়েছিল সবটাই আমি চেটে পুটে খেয়েছি। আর তার স্বাদ, একটা রুটিতেই আমার পেট ভরে গেছে, পেট ভরে বেশিই হয়েছে। আরেকটা রুটি আমি ফেরত দিয়েছি। তো অপূর্ব এক অনুভূতি। ছেড়ে আসার সময় এরকম কত সম্পর্ক তৈরি হচ্ছে, হ্যাঁ, কত কিছু দেখছি, আবার সেগুলো ছেড়ে দিয়ে সেই সুতো ছিঁড়ে এগিয়ে চলতে হচ্ছে। একটা অদ্ভুত ধরনের অনুভূতি। সামান্য কিছু টাকা দিয়েছিলাম, মাটি নিতে চায়নি, বললো বাবা रहने देते इसको। আমি বললাম যে আমারও একটি মেয়ে আছে মা, তো তার কথাও তো আমার মনে হয়, তো আশীর্বাদ মনে করে রেখে দাও। সে আর মানা করেনি। যাই হোক, তো এই পাহাড়ি পাকদণ্ডিটা কোনো কোনো জায়গায় সরু, মানে খুব বেশি পা রাখার জায়গা নেই। আবার কোনো কোনো জায়গায় এরকম কেটে সুন্দর চওড়া চলার মতো পথ করে দেওয়া হয়েছে। তো মোটের উপর খুবই সাবধানে চলার কথা। আর আছে ছোট ছোট ঘর, এইরকম ভাঙাচুরা ঘর, ছোট ছোট কুড়ে ঘর। তো
জীবজন্তু সাধারণত কুড়ে ঘর আর বিজলি বাতি আছে, বেশিরভাগ জায়গাতেই আছে। যেমন এই জায়গাটায় বিজলি বাতি নেই, তো অন্ধকারে থাকে। তো আর রাতে তো দেখলাম প্রকাশ্যে জীবজন্তু সব ঘুরে বেড়াচ্ছে। তো তাদের থেকে খুব যে সতর্কতা এরা নিয়ে চলে তা চলে না। তো তারা প্রকৃতির সঙ্গে অভ্যস্ত, তারা অনেক কিছু দেখতেও অভ্যস্ত। তবে রাত্রিবেলা সাধারণত দরজা খুলে বাইরে বেরোয় না, একবারও কাউকে বাইরে বেরোতে দেখিনি। শুধু আমি ভয় পাবো বলে আজকে পুরো রাত তারা দরজা খুলে রেখেছিল। তো দেখুন এই হচ্ছে রাস্তা, কিন্তু এত ঢালু বেরোনোর উপায় নেই, সেই জন্য এই ঘুরে 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 সব নামার ব্যবস্থা। আর পায়ের তলা থেকে ছোট্ট গিট্টি মানে ঢিল, শক্ত ঢিল যদি একটি গড়িয়ে যায় তাহলে একদম ধড়াম। তো ধীরে ধীরে, এখানে কোনো হড়বড় করার ব্যাপার নেই, ধীরে ধীরে নামছি এই উঁচু পাহাড় চূড়া থেকে, ওর উপর দিয়ে ঘুরে ঘুরে এসছি। তো কালকে সারাদিন অনেক পথ গিয়েছি এবং সব অনেক পাহাড় পার করেছি, অগুন্তি পাহাড়, কখনো চড়াই কখনো উতরাই। এই যেমন আবার চড়ছি এই টিলাটিতে, এই গ্রামের মধ্যে দিয়ে। নর্মদে হর। তো পাহাড়ের চূড়া ছাপিয়ে সূর্য দেবতা উদিত হয়েছেন। नर्मदे हर माई, नर्मदे हर माता, मेरा पास तो चॉकलेट सब खत्म हो गया, क्या करे, नर्मदे हर। हाँ, তো চারিদিকের এই অনুপম সৌন্দর্য আপনারা উপভোগ করুন। রাস্তা অতি দুর্গম রাস্তা, কিন্তু সৌন্দর্য অতুলনীয়। সাবধানেই চলছি, পা হড়কানোর ভয় আছে। তো এই চারিদিকের এই ভূপ্রকৃতি, এই নদীটি আমাকে পার হতে হবে নৌকায়। তো দেখছি পাকদণ্ডি কোথায় নিয়ে যায়। দুদিকে দুটি রাস্তা গেছে, মনে হয় বাঁদিকের রাস্তাটি নয়, ডান দিকের এইটাই হবে। এইটি ধরেই যাই। দুটি রাস্তাই হয়তো এক পথেই যাবে, তো বাঁদিকটা ধরেই যাই, মনে হচ্ছে দুটি রাস্তা একইভাবে যাবে। তো অসংখ্য পাকদণ্ডী, সেই জন্যে বুঝতে একটু অসুবিধা হয়তো হচ্ছে। वो दाहिने तरफ, अच्छा
তো দূর থেকে ও মা দেখিয়ে দিল যে বাঁদিকের রাস্তাটি নয়, তো আমাকে আবার উল্টো উঠে ওই রাস্তাটি ধরতে হবে। ঠিক আছে, সামান্য একটু আসতেই দেখতে কান খোলা রাখতে হয়, সবাইকে জিজ্ঞাসা করতে হয় কোন দিক দিয়ে যাব, নইলে আমার মতো এরকম আগু পিছু হতে হবে। তো আপাতত ক্যামেরা বন্ধ করি, কারণ এই পাহাড়ি উঁচু নিচু পথে চলতে চলতে প্রচণ্ড দম লাগে। কথা বলা এবং ভিডিও করা দুটো খুবই কষ্টসাধ্য। তো এই রাস্তাটি ধরলাম, ও রাস্তাটি নয়, তো দেখি কোথায় যায়। আশা করি নৌকোর রাস্তায় প্রায় এসে গেছে। তো এই পাহাড়ের কুলে কুলে নদী, এ রাস্তা ঢালু, এত ঢালু পথে এই নিচে পাকদণ্ডি নেমে গেছে, ওইখানেই হয়তো ফেরিঘাটটা আছে। এই তো পথের চিহ্ন দেওয়া আছে, একটি তীর চিহ্ন, আর একটা বস্তা ঝুলানো আছে, মানে বলছে এখান দিয়ে নিচে নামতে হবে। তো এখানে ক্যামেরা বন্ধ করি, কারণ এ খুব ঢালু পথ, পা হড়কে যেতে পারে। তো বিপজ্জনক রাস্তাটা পেরিয়ে আসলাম। এখন এই শিয়ালকাটা জঙ্গলের মধ্যে দিয়ে, এই জায়গাটাও বিপজ্জনক, খুবই ঢালু। তো তবে পা হড়কানোর ভয়টা কম। তো ওখানে গুটি গুটি পায়ে এগোই। নদী নর্মদা মায়ের জলের ধারাই এখানে আছে, তো এই ধারা পেরিয়ে যেতে হবে। জলাধারের জল, অনন্ত জলরাশি ধরে রেখেছে এই জলাধার। তো এখানেই, আর এই অ্যালার্ম বার্ডগুলো অজানা পথে অজানা মানুষকে দেখে চেঁচাতে শুরু করলো। দুজন ছিল, আরও দুজন যোগ দিল। তো গুটি গুটি পায়ে নিচে নামছি সাবধানে। অতি সুন্দর দৃশ্য। যাক, ওদের চিৎকার চেঁচামেচিতে বিরক্ত না হয়ে এগিয়ে চলি। তো নামছি, হ্যাঁ, খেয়াঘাট অবধি নামার যেন আর শেষ নেই। আর একটি হাড়ি চাচার ডাকও শুনলাম। মাঝে তো দু একদিন ধনেশ পাখিরও দেখা পেয়েছি। খুব খাড়া ছোট্ট পাকদণ্ডী, মানে মনঃসংযোগ হটানোর কোনো সুযোগ নেই। খেয়া এখনো চালু হয়নি, হয়তো আর খানিক বাদেই খেয়া পারাপার শুরু হয়ে যাবে। অনেকটা নিচে। তো মনে হয়
1 কিলোমিটার বাপরে বাপ সেই পড়লাম পাহাড়কে জল খানিকটা পড়ে গেল যাই হোক আপাতত ক্যামেরা বন্ধ করি ক্যামেরা চালু রেখে যাওয়া যাবে না তো ওই বোট আসছে ওই বোটে করেই যাব আর দুটি বাচ্চাই বোটটি বেয়ে নিয়ে আসছে আর খেয়াঘাটে একটি সুন্দর একটি যাত্রীদের বসার জন্য ছোটোখাটো একটা শেড তৈরি করা আছে তো এই আসছে আমাদের নৌকা এই নৌকাতে পার হয়ে যাব उस तरफ তো এসে গেল এই নৌকা আমাদের ছোট্ট দুটি মাঝি ভাই এই আমাদের মানে আমি আর মা পার করাবে नर्मदे हार बेटा अच्छा अच्छा ठीक है तो आप ये नाव चलाना इतना सीख गया हाँ हाँ नर्मदे हार चलो अच्छा हाँ मोबाइल है आपको फोटो इसमें आ जाएगा हाँ वो हमारा घर परिवार सब इसको देखेगा कैमरा है ये देखो ये छोटा सा नहीं इसमें पकड़ के रखो कैमरा है छोटा सा लेकिन इसमें दिख नहीं जाता ये मोबाइल से दिख जाता है अच्छा ठीक है पहले इसको बंद कर लेता हूँ ये नर्मदा मैया तो है तो लेकिन ये नदी का नाम क्या है नदी हाँ मैया का गंगा है पानी है गंगा हाँ तो আজকে এই ঘাংসা গ্রাম এই নর্মদা মাকে পার হচ্ছি এই আমাদের মাঝি ভাই আর এক ছোট্ট মাঝি ভাই এই আমার পাশে বসে গেছে এই তো এই দেখো হ্যাঁ খুব সুন্দর করে নদী পার করছে अच्छा पहले तो बंद कर देता हूँ এই ছোট মাঝি ভাই এই একজন আর আরেকজন এই নৌকা চালাচ্ছে এই দুই মাঝি ভাই আমাকে হ্যাঁ এই নদী পার করে দেবে এই সুন্দর এই মা নর্মদারই ধারা তো এই ধারা আর এটা সব নতুন করে শিখছে এই নদী নৌকোটি টিনেরই নদী তো সকালবেলা এই একজন আর এই একজন খুব সুন্দরভাবে একদম দক্ষ মাঝির মতো নৌকো পার করছে आपको दिख गया इधर देखो शर्म आ जाती है ठीक है वही आपको पिताजी हाँ बहुत सुंदर ठीक है তো এখানে এই নদীটি পার করার জন্য অনেকগুলোই নৌকা আছে একটি বড় নৌকা আছে যেটা এই দড়ি টেনে পার হওয়া যায় তো কিন্তু স্থানীয়
এসব আদিবাসী টিনের ছোট ছোট নৌকো তৈরি করে নিয়েছে বাচ্চা ছেলে পেলেরা, তারা নৌকো দিয়ে 8-10-7-8টা নৌকো দেখছি। তো এই নৌকো দিয়ে তারা পারাপার করে, সামান্য কিছু উপার্জন হয়। তো ছেলে দুটি দাবি করলো, দাবি নয়, আবদার করলো যে 100 টাকা দেওয়ার জন্য। তো আসলে এটা কোনো রেট নয়, তবে আমি ওদের বললাম যে তীর্থযাত্রীদের কাছে তো বেশি টাকা পয়সা থাকে না বাবা, তো 50 টাকা নিয়ে তোমরা দুজনে সন্তুষ্ট হয়ে থাকো। তো তার বড় ছেলেটি বলল হ্যাঁ তাই দিন, সেটাই হবে। তো এইভাবেই তারা নৌকো পারাপার করে। ওই ছেলে দুটি, এখন 3 জন জুটেছে। তো এই কঠিন ভূপ্রাকৃতিক অবস্থানে, যেখানে ফসলপাতি বছরে একবার সামান্য কিছু জোয়ার হয়, তো তার মাধ্যমে জীবিকা উপার্জন করা এবং দিন চালানো খুবই কঠিন। তো সেই হিসাবে এই 50টা টাকা কিছুই নয়। আপনি হয়তো ভাবতে পারেন এই ছোট্ট একটা নদী পেরিয়ে 50 টাকা কি 100 টাকা, এর মূল্যটা অন্য জায়গায়। পার হচ্ছি, এই পথ এড়িয়ে চলে বেশিরভাগ তীর্থযাত্রী, এখন সড়ক পথে সোজা চলে যায়। তো কিছু তীর্থযাত্রী যদি এই পথে আসে, এই সৌন্দর্য দেখতে দেখতে স্থানীয় মানুষগুলো খানিকটা উপকৃত হয়, তাদের সাহায্য হয়। তবে নর্মদা মায়ের পথে বেশিরভাগ যাত্রী অনেকটা যাকে বলে প্রফেশনাল ভ্রমণকারী। হ্যাঁ, মায়ের নর্মদার নামে কোনো খরচাপাতি নেই, খাওয়া টাওয়া জুটে যাচ্ছে, সেই ধরনের লোকই বেশি চলে। যে খাওয়া অর্থবিত্তের প্রয়োজন হয় না, তাই চলছি মায়ের পথে, অনেকটা এইরকম। তারা সাথে টাকা পয়সা রাখে না, খরচও করে না 1 পয়সা। কিন্তু আমরা তো সে প্রকৃতির নই, আমাদের দিতে ইচ্ছা করে। হয়তো এত বেশি টাকা নিয়ে বেরোনো সম্ভব হয় না, কিন্তু যতটা পারা যায়। যাই হোক, নদী পেরিয়ে পাকদণ্ডী ধরে আবার চলছি। এটাও ভয়ানক পার্বত্য পথ এবং নির্জন। আচ্ছা, এই মোষগুলো এরা হাতের এই দণ্ডটিকে প্রচণ্ড ভয় পায়। দণ্ডটি উঁচু করলেই ওরা ভয়ে পালাতে শুরু করবে। সেই দণ্ডটি আমি লুকিয়ে রেখেছি ওদের থেকে, কিন্তু তবুও ও দেখছে দূর থেকে আমার গতিবিধি। ঘর পরিবার আছে, ছোট ছোট গরু মোষ আছে, পালন করছে এখানে। নর্মদে হর। লক্ষণগিরি বাবার আশ্রমের আগে এই জায়গাটা রাত্রিবেলা হয়তো গরু মোষ থাকে, তো খোলা জায়গাতেই থাকে, চারিদিকে গরুর গোবর ইত্যাদি সব পড়ে আছে। এও এক অদ্ভুত দৃশ্য। এই নর্মদা মায়ের কিনারে কত রকম যে অদ্ভুত দৃশ্য ক্যামেরা বদ্ধ করলাম তার কোনো ঠিক ঠিকানা নেই। আর দূরে অনুপম সৌন্দর্য। এসে গেলাম আজ লক্ষণগিরি বাবার স্থানে। তো গিরি মহারাজের অতি সুন্দর ভব্য মূর্তি এখানে আছে। তো এখন সকাল 9টা পেরিয়ে গেছে। তো এই বাবার স্থান।
हो गया ना आपका ड्यूटी? हमारी ड्यूटी, अरे हमारी ड्यूटी तो जब तक जिंदा रहेंगे तब तक चालू है। लेकिन अभी तो हो गई ना। हाँ अभी की हो गई आपकी। লক্ষণগিরি বাবা হলেন এই সুলপানি ঝাড়ির এক প্রবাদ পুরুষ। দীর্ঘদিন ধরে এই সুলপানি ঝাড়ির মধ্যে ভিল দস্যুরা বা ভিল মানুষজন তারা তীর্থ পরিক্রমাকারীদের লুটপাট করত এবং নানাভাবে নির্যাতন করত। তো সেই লুটপাট নির্যাতন তাদের সেই ভিল লোকদের মধ্যে মিশতেন লক্ষণগিরি বাবা, তাদের বোঝাতেন, নর্মদা মায়ের ভূমিকা বোঝাতেন। নর্মদা মাই যে তাদের এই ভিল লোকদের রক্ষাকর্তা, তাদের মধ্যে তিনি থাকেন। মুনি ঋষিরা যে সাধু সন্তরা যে তার কাছে আসে, তাদের থেকে তাদের উপার্জন হয়, সব নানা জিনিস বোঝাতেন। তো তার শক্তি, তপবল এবং তার দৃঢ় বিশ্বাস, এই আর তার তিনি ছিলেন কর্মযোগী। তো এই সমস্ত মিলিয়ে তিনি এই ভিল দস্যুদের এই অত্যাচার বন্ধ করেছিলেন। এখন সেই ভিল দস্যুরা কিন্তু কেউ আর নর্মদা মায়ের এখানে কোনো রকমভাবে দস্যুবৃত্তি করে না, বরঞ্চ তারা নানাভাবে পরিক্রমাকারীদের সহায়তা করে, তাদের ভোজন যোগায়। তো এই ছিল লক্ষণগিরি বাবার ভূমিকা এই সুলপানি মহাদেব মন্দিরে, মানে এই সুলপানি ঝাড়িতে। তো তার ভূমিকা এখানে তিনি এই সমস্ত করতে পেরেছিলেন। তবে এই পবিত্র স্থানটিতে লক্ষণগিরি বাবার আশ্রম দর্শন করে এখানে আমি নিজে একটি ভুল করে ফেলেছিলাম। ভুলটি হলো, ওখানে কোনো রকম ছবি তোলা ছিল নিষিদ্ধ। তো এক ভদ্রলোক ওখানে শিবলিঙ্গ এবং লক্ষণগিরি বাবার ওই স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করছিলেন। তার কারণেই আমি ও যে ফটোগ্রাফি নিষিদ্ধ ওটি আমার একদম নজরে পড়েনি, ওটা অন্যদিকে ঘোরানো ছিল। তার ফলে আমি কিছু লক্ষণগিরি বাবার আশ্রমের কিছু ছবি আমি তুলেছিলাম। তো তুলেই যখন ফেলেছি, ওটা আমার সম্পত্তি হয়ে গেল। তিনি আমাকে মানা করলেন, মানা করার সাথে সাথে আমি ভিডিও অফ করে দিয়েছিলাম, কিন্তু যতটুকু পেয়েছি তা কম নয়। তো আমার জীবনের একটা সম্পদ হয়ে থাকলো, কেউ আর ওখানে ছবি তোলে না বা তুলতে পারে না। তো অজান্তে তুলেছি, দেওয়া উচিত না এটা ভাবলাম, তারপর ভাবলাম দিয়ে দিই, কারণ এটা কোনো কারুর একেলার সম্পত্তি হতে পারে না। লক্ষণগিরি বাবা সবার, তার যে ভক্ত বা তার যে উত্তরাধিকারী যে ওখানে আছেন সাধু বাবা, তিনি হয়তো এই নিয়ম বানিয়েছেন যে এখানকার ছবি টবি কোথাও কাউকে নিতে দেওয়া যাবে না। তো এটা হতে পারে না। তিনি এক প্রবাদ প্রতিম মানুষ, তার ছবি বা তার স্থানের ছবি কেউ যদি ভক্তি সহকারে নিজে তার কাছে রাখে, তাকে দর্শন করে, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে, তাকে সেই রকম সম্মান দিয়ে বিতরণ করে, তাহলে তো কোনো ক্ষতি বা তার অসন্তোষের কোনো কারণ হয়ই না। যাই হোক, সেই সব চিন্তা করে দিলাম এবং সেই পূজনীয় ব্যক্তিকে আমি প্রণাম করি বারবার। আবার জানাই, তিনিই সেই পুরুষ যিনি যার দক্ষতা, তপবল ইত্যাদি মিলিয়ে এই সুলপানি ঝাড়ির দীর্ঘদিনের ভিল লোকদের অত্যাচারের হাত থেকে তীর্থ পরিক্রমাকারীদের রক্ষা করেছিলেন। নর্মদে হর।